হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল নলেজ। আজকের ক্লাস থেকে আমরা জিএস পেপারের নতুন সিরিজ শুরু করছি, যেখানে জিএস সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং সায়েন্সের সব সাবজেক্টের এমসিকিউ এক্সপ্লেনের সাথে ক্লাস হবে। তো আজকে আমরা হিস্ট্রির যে টপ যে 1000টা কোশ্চেন, যেখান থেকে বারবার কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন রিপিট হয়, তার এমসিকিউ করব এবং তার সাথে সাথে এক্সপ্লেনও করব। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো, আর ভিডিওটা পুরোটা দেখো। প্রথম প্রশ্ন কি আছে? অল ইন্ডিয়া হরিজন সংঘ সর্বভারতীয় হরিজন সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1930, 31, 32, 33। তো অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1932 সালে। প্রতিষ্ঠা করেছিল কে? গান্ধীজি। ঠিক আছে, অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিল গান্ধীজি প্রতিষ্ঠা করেছিল। আর কখন করেছিল? যখন পুনা চুক্তি হয়েছিল। পুনা চুক্তি বি আর আম্বেদকারের সাথে যখন পুনা চুক্তি হয়েছিল বা পুনা প্যাক্ট, তখন এসসিদের জন্য যে একটা সেপারেট ইলেকটোরেটের কথা বলা হয়, কমিউনাল অ্যাওয়ার্ড 1932-তে, কমিউনাল অ্যাওয়ার্ড কতই হয়েছিল? 1932-তে। তো এই সময় যখন এসসিদের জন্য একটা আলাদা ইলেকটোরেটের কথা বলা হয়, তখন অল ইন্ডিয়া হরিজন সংঘ গান্ধীজি প্রতিষ্ঠা করেছিল 1932 সালে। পরবর্তী আসে যে মঙ্গল পাণ্ডে কোন সৈন্যবাহিনীর সৈনিক ছিলেন? মঙ্গল পাণ্ডে সৈন্যবাহিনীর সৈনিক ছিলেন 34th বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি। কোথায়? ব্যারাকপুরের। মঙ্গল পাণ্ডে 1857-এ যে সেই মহাবিদ্রোহ হয়েছিল, তার প্রথম শহীদ। মৃত্যুদণ্ড কবে দেওয়া হয়েছিল? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 8 এপ্রিল। মঙ্গল পাণ্ডেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 8 এপ্রিল। আর যদি মহাবিদ্রোহের ব্যাপারে আরও কিছু যদি বলা হয়, সেই সময় ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। ঠিক আছে। আর মহাবিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? প্রথম 1857-এ মিরাটে শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? মিরাটে মহাবিদ্রোহ প্রথম শুরু হয়, ওখান থেকে শুরু হয় মহাবিদ্রোহ। আর 1857-এ তো শুরু হয়, শেষ হয়েছিল 1857 থেকে 1859 পর্যন্ত চলেছিল মহাবিদ্রোহ। 59-এ শেষ হয়। আর যে মঙ্গল পাণ্ডে ইংলিশ অফিসারদের মেরেছিল কোথায়? ব্যারাকপুরে মেরেছিল। ব্যারাকপুরে ফায়ারিংয়ে মঙ্গল পাণ্ডে মেরেছিল। ওকে, তো গেল কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান মহাবিদ্রোহের ব্যাপারে। আসছি পরবর্তী কোশ্চেন। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষে উকিল কে ছিলেন? তো আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষে উকিল ছিলেন কে? তেজবাহাদুর সাপ্রু, মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু। তো ছিলেন চিত্তরঞ্জন দাস। অপশন নাম্বার সি। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষে উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস একজন ব্যারিস্টার। পড়াশোনা করেছেন কোথা থেকে? ইংল্যান্ড থেকে। ঠিক আছে, ইংল্যান্ড থেকে পড়াশোনা করেছিলেন। আর কবে হয়েছিল আলিপুর বোমা মামলা? 1908 আলিপুর বোম কনস্পিরেসি কেস। আর কে ছিল অরবিন্দ ঘোষের সাথে? কে ছিল? বারীন্দ্র ঘোষ ছিল। ওকে, বারীন্দ্র ঘোষ ছিল। আর 1908 সালে হয়েছিল। আর জাজমেন্ট দেওয়া হয় কত সালে? জাজমেন্ট দেওয়া হয় 6 মে 1909-এ জাজমেন্ট দেওয়া হয়। আলিপুর বোমা মামলার যে রায় দেওয়া হয় সেটা 6 মে 1909। ওকে, আর অরবিন্দ ঘোষ ছাড়া পেয়ে গেছিল। চিত্তরঞ্জন দাস ছিল ওনার পক্ষের উকিল। আসছে পরবর্তী কোশ্চেন। 4টি সম্বাদ এর কাল অনুযায়ী কোনটা ঠিক লেখো? সম্বাদ হলো হিন্দু যে ক্যালেন্ডার হয়, হিন্দু ক্যালেন্ডারকে বলা হয় সম্বাদ। ওকে, তো 4টি ক্যালেন্ডার পরপর এসছে, তো আমরা সেগুলো সাজাতে হবে ক্রোনোলজি অনুযায়ী। প্রথম বলেছে প্রথম গুপ্ত, তারপরে হচ্ছে গ্রিগোরিয়ান, আর হিজরি, শকাব্দ। তো প্রথম আমরা কি জানি? গুপ্ত বা শকাব্দ, যদি আমি ধরি শকাব্দ বা শাকাব্দ কত হয়েছিল? 78 এডিতে শকাব্দ এসেছিল, ওখান থেকে শকাব্দ শুরু হয়। আর গুপ্ত হচ্ছে 320 এডি।
আর তারপর আসে হিজরি। হিজরি হিজরি কত হয়েছিল? 622 এডিতে। এবং হিজরি থেকে ইসলামিক এরা বা মুসলিম ইসলামিক এরা শুরু হয় হিজরি থেকে। ওকে, হিজরি থেকে যে আছে ইসলামিক এরা শুরু হয়। তারপর কি আসে? শেষ গ্রেগরিয়ান, এইটাকে বলা হয় খ্রিশ্চান ক্যালেন্ডার। ঠিক আছে, বা মডার্ন ডে ক্যালেন্ডারে যেটা ইউজ করা হয় আমরা ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার। ঠিক আছে, মডার্ন ডে ক্যালেন্ডার এটা শুরু হয়েছিল কবে থেকে? 1582 থেকে। তো 24 ফেব 1582 থেকে শুরু হয়েছিল। এখন এটা আমরা ইউজ করছি। ঠিক আছে, তো এই 4টি ক্যালেন্ডারে, হিন্দু ক্যালেন্ডারের আমরা সময়কাল দেখলাম। শকাব্দ 78, গুপ্ত হচ্ছে 320, হিজরি 622, আর গ্রিগোরিয়ান হচ্ছে খ্রিশ্চান ক্যালেন্ডার যেটা 1582 থেকে। ঠিক আছে, আসছি পরবর্তী কোশ্চেন। দেশরত্ন নামে কে পরিচিত? দেশরত্ন নামে পরিচিত কে? গান্ধীজি, ভগৎ সিং, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর। দেশরত্ন নামে পরিচিত ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে দেশরত্ন বলা হয়ে থাকে। তো গান্ধীজিকে কি বলা হয়? মহাত্মা বলা হয়। আর ভগৎ সিংকে কি বলা হতো? শহীদ এ আজম বলা হতো ভগৎ সিংকে। ঠিক আছে, তো মনে রাখবে। আসি পরবর্তী কোশ্চেন। ভীমবেটকা কী জন্য বিখ্যাত? তো ভীমবেটকা হচ্ছে একটা গুহাচিত্র, মানে পাথরের ওপর খোদাই করা গুহাচিত্র। ছবিতে দেখতে পাচ্ছ এখানে পাথরের ওপর খোদাই করা আছে গুহাচিত্র। তো ভীমবেটকা বিখ্যাত হচ্ছে গুহাচিত্রের জন্য। তো ভীমবেটকা যে গুহাচিত্রটা কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশে। ঠিক আছে, ওই ইউনেস্কো হেরিটেজ সাইট, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীমবেটকা, মধ্যপ্রদেশে আছে। আর ভীমবেটকা ডিসকভারি করেছিল কে? ডিসকভারি করেছিল ডক্টর ভিএস ওয়াকাঙ্কার। ঠিক আছে, ডক্টর ভিএস ওয়াকাঙ্কার 1958-এ। মনে রাখবে, এটা অনেক পরীক্ষায় আসছে যে ভীমবেটকা গুহাচিত্র ডিসকভারি করেছিল ডক্টর ভিএস ওয়াকাঙ্কার 1958-এ। ঠিক আছে, এটা ওল্ডেস্ট পেট্রোগ্রাফিক্স বলা হয়, পেট্রোগ্লিপস। ঠিক আছে, ওল্ডেস্ট পেট্রোগ্লিপস হচ্ছে যে শিলার ওপর খোদাই করে যেটা লেখা হয় ওইটাকে বলা হয়। আর এটার অ্যাকচুয়ালি যে আছে যেখানে, সেটা হচ্ছে যে বিন্ধ্য মাউন্টেন রেঞ্জ আছে, বিন্ধ্য মাউন্টেন রেঞ্জের দক্ষিণ পাটে আছে ভীমবেটকা। ঠিক আছে, তো ভীমবেটকা সম্বন্ধে কী দেখলে? একটা ইউনেস্কো হেরিটেজ সাইট মধ্যপ্রদেশে আছে, বিন্ধ্য হিমাচল যে আছে বিন্ধ্য মাউন্টেনের দক্ষিণ সাইডে। এর ডিসকভারি হয়েছিল 1958-এ। কে করেছিল? ডক্টর ভিএস ওয়াকাঙ্কার। ঠিক আছে, এটা ফেমাস হচ্ছে গুহাচিত্র, পাথরের ওপর চিত্রের জন্য। আসছে পরবর্তী কোশ্চেন, যে বৃহদশ্বর টেম্পল কে প্রতিষ্ঠা করেছিল? রাজেন্দ্র প্রথম, রাজা চোলা প্রথম, আর প্রান্তক চোলা প্রথম। তো বৃহদশ্বর টেম্পল একটি বিখ্যাত মন্দির প্রতিষ্ঠা করেছিল রাজা চোলা প্রথম। রাজা চোলা হলো বৃহদশ্বর টেম্পল হচ্ছে লর্ড শিবার টেম্পল, লর্ড শিবা। ঠিক আছে, আর এর বৃহদশ্বর টেম্পল কোথায় অবস্থিত? তাঞ্জাবুর ডিস্ট্রিক্ট। কোথায়? তামিলনাড়ুতে আছে তাঞ্জাবুর ডিস্ট্রিক্ট, সেখানে বৃহদশ্বর টেম্পলটা অবস্থিত। এবং এর কাজ কমপ্লিট হয়েছিল 1010 এডিতে বৃহদশ্বর টেম্পলটা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আর কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে। এটাও ইম্পর্টেন্ট, কাবেরী নদীর তীরে বৃহদশ্বর টেম্পল অবস্থিত। ঠিক আছে, তো বৃহদশ্বর টেম্পল, লর্ড শিবার টেম্পল, তাঞ্জাবুর ডিস্ট্রিক্ট তামিলনাড়ুতে আছে। 1010 এডিতে এটি কমপ্লিট হয়েছিল কাজ। আর এটি কাবেরী নদীর তীরে অবস্থিত। প্রথম রাজা চোলা এটা প্রতিষ্ঠা করে। আসছি পরবর্তী কোশ্চেন। এদের মধ্যে কে সম্পূর্ণ শ্রীলঙ্কাকে অধিগ্রহণ করে চোলা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল? তো রাজেন্দ্র প্রথম, রাজা চোলা প্রথম, আর প্রান্তক চোলা। এদের মধ্যে রাজেন্দ্র প্রথম, রাজা চোলার ছেলে রাজেন্দ্র প্রথম যখন ক্ষমতায় আসে, তখন রাজেন্দ্র প্রথম সম্পূর্ণ শ্রীলঙ্কাকে অধিগ্রহণ করে চোলা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল। তখন শ্রীলঙ্কার কী নাম ছিল? সেলন। ঠিক আছে, শ্রীলঙ্কার নাম ছিল সেলন। তো তখন সেই সময় শ্রীলঙ্কাকে পুরো গ্রহণ করে নিয়ে চোলা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এবং রাজেন্দ্র প্রথম চোলাকে নেপোলিয়ন অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, নেপোলিয়ন অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে?
রাজেন্দ্র প্রথমকে, রাজেন্দ্র, সাউথ ইন্ডিয়া। তো দক্ষিণ ভারতের নেপোলিয়ান বলা হয়, ঠিক আছে। আর রাজেন্দ্র প্রথম কী করেছিল, লার্জ ইরিগেশন ট্যাঙ্ক, ঠিক আছে, বা চাষের জন্য ট্যাঙ্ক তৈরি করেছিল রাজেন্দ্র প্রথম। ওকে, তো আসছি পরবর্তী কোশ্চেন। 9 নম্বর, ম্যাচ লিস্ট 1 অ্যান্ড ম্যাচ লিস্ট 2। তো এখানে লর্ড ক্লাইভ, ওয়েলেসলি, ডালহৌসি কার্জন এবং এদিকে আছে সাবসিডি অ্যালায়েন্স, ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, ডক্টরিন অফ ল্যাবস অ্যান্ড ডুয়াল গভর্নমেন্ট, এটা স্পেলিংটা ভুল আছে, ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল। তো লর্ড ক্লাইভ কী করেছিল, লর্ড ক্লাইভ হচ্ছে আমাদের বাংলার প্রথম গভর্নর, ও ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল করেছিল, ঠিক আছে। তো এর সাথে যাবে 3। লর্ড ওয়েলেসলি কী করেছিল, সাবসিডিয়ারি অ্যালায়েন্স করেছিল লর্ড ওয়েলেসলি। তো বি এর সাথে যাবে 1, সাবসিডি অ্যালায়েন্স, ঠিক আছে। সাবসিডি অ্যালায়েন্স প্রথম কে গ্রহণ করেছিল, হায়দ্রাবাদের নিজাম। অনেক সময় কোশ্চেন আসে, ফার্স্ট গ্রহণ করেছিল হায়দ্রাবাদের নিজাম, ঠিক আছে। আর দ্বিতীয় ছিল কে, বাজিরাও টু সাবসিডি অ্যালায়েন্স গ্রহণ করেছিল, ঠিক আছে। তো লর্ড ডালহৌসি কি, লর্ড ডালহৌসি হচ্ছে ডক্ট্রাইন অফ ল্যাবস, ওকে, ডক্ট্রাইন অফ ল্যাবস। আর লর্ড কার্জন হচ্ছে, তো সি গেল 3এরটাই, আর ডি হচ্ছে ইউনিভার্সিটি কমিশন 2, ঠিক আছে। তো এই হলো সিরিজ। তো লর্ড ক্লাইভ হচ্ছে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন এনেছিল 1904 ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, ঠিক আছে। আর এই যে ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল আছে, এটা উঠে গেছিল কবে থেকে, লর্ড গভর্নমেন্ট এনেছিল তো লর্ড ক্লাইভ, কিন্তু এটাকে অ্যাবলিশ করেছিল কে, ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, 1772-তে, 1765 এটা শুরু হয়েছিল এবং 1772 এটা অ্যাবলিশ হয়েছিল বা উঠে গিয়েছিল। কে উঠেছিল, ওয়ারেন হেস্টিংস। আসছি পরবর্তী কোশ্চেন। বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল, বারদৌলি রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, জে.বি. কৃপালিনী। তো বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, ছিল বারদৌলি সত্যাগ্রহ নেতা। বারদৌলি কোথায়, সুরাটে, বারদৌলি সুরাটের একটি জায়গা। এখানে কৃষকদের ওপর যে অতিরিক্ত ট্যাক্স নেওয়া হচ্ছিল সেই সময় কৃষকদের থেকে, তো সেই সময় বারদৌলি জায়গাতে গিয়ে সর্দার বল্লভভাই একটি আন্দোলন করে, সেটি বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। কত হয়েছিল এটা, ফেব্রুয়ারি 1928-এ হয়েছিল, ফেব্রুয়ারি 1928-এ হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ, বল্লভভাই প্যাটেল, ওকে, কৃষকদের ওপর অতিরিক্ত ট্যাক্স বৃদ্ধি করার জন্য। আসছে 11 নম্বর কোশ্চেন। এদের মধ্যে কে লায়লা মজনু লিখেছিলেন, আমির খসরু, গাজী মালিক, জোনা খান। তো লায়লা মজনু লিখেছে আমির খসরু, ঠিক আছে। আমির খসরু আরও কিছু ইম্পর্টেন্ট বুকের অথর, যেমন তুঘলকনামা লিখেছে, ঠিক আছে, তুঘলকনামা, আর খামসাও লিখেছে আমির খসরু। তো আচ্ছা, আমির খসরু কার শিষ্য ছিলেন, রিলিজিয়ন অনুযায়ী তোমার শিষ্য, আউলিয়ার শিষ্য ছিলেন আমির খসরু। আর আমির খসরু কার কোর্ট পোয়েট ছিলেন, সভাকবি ছিল আলাউদ্দিন খিলজির কোর্ট পোয়েট ছিলেন আমির খসরু। আর লায়লা মজনু লিখেছে, তুঘলকনামা লিখেছে, খামসা, আরও কিছু ইম্পর্টেন্ট বুক আছে। আর নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন। আসছি পরবর্তী কোশ্চেন, যে হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে, অজাতশত্রু, হর্ষবর্ধন, বিম্বিসার, ঘননাদ। তো হরজঙ্গ বংশ আসে, তার প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার, ঠিক আছে। বিম্বিসার হচ্ছে প্রতিষ্ঠাতা। কত সালে হয়েছিল, 544 বিসি, 544 বিসিতে প্রতিষ্ঠা হয়েছিল হরজঙ্গ ডাইনাস্টি বা হরজঙ্গ বংশ, আর প্রতিষ্ঠা করেছিল বিম্বিসার। আর একমাত্র বিম্বিসার যে গৌতম বুদ্ধ এবং জৈন মহাবীরের দুজনকেই অনুসরণ করত, গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনকেই অনুসরণ করত। বিম্বিসার 544 বিসিতে হরজঙ্গ বংশের প্রতিষ্ঠা করে। আর প্রথম ক্যাপিটাল কী ছিল, রাজগৃহ ছিল, তারপর হয় পাটালিপুত্র, ঠিক আছে, এটাই মনে রাখবে। আর বিম্বিসারের পর তারপর ক্ষমতায় আসে কে, বিম্বিসারের ছেলে অজাতশত্রু, ঠিক আছে। আসছি পরবর্তী কোশ্চেন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 1866-তে,
1866। 1866 ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল কে? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি নওরোজি ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করেছিল। আর একটা আছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, আর একটা আছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ওটা কে করেছিল? উইলিয়াম অ্যাডাম। ঠিক আছে, উইলিয়াম অ্যাডাম। উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন করেছিল। আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাদাভাই নওরোজি 1866 1866 তবে বলেছিলেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট। তো বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক বলেছিল 1906-এ। ঠিক আছে, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট। বাল গঙ্গাধর তিলক দুটি পত্রিকা করেছিল, একটা হচ্ছে কেশরী পাবলিশ করেছিল, একটা মারাঠা। অনেক সময় আসে কেশরী আর মারাঠা কোন কোন ভাষায় করেছিল, তো কেশরীটা করেছিল মারাঠা ভাষায় আর মারাঠা করেছিল ইংলিশে। ঠিক আছে, মনে রাখবে কেশরী মারাঠাই করেছিল আর মারাঠা করেছিল ইংলিশে। আর দাদাভাই নওরোজিকে বাল গঙ্গাধর তিলক কেশরী আর মারাঠা দুটো পত্রিকা পাবলিশ করে। ঠিক আছে, আসছে পরবর্তী কোশ্চেন। গান্ধী আরোহীন চুক্তি কবে হয়েছিল? গান্ধী আরোহীন চুক্তি হয়েছিল 5ই জুন 1931, 5ই জুলাই 1931, 5ই মার্চ 1931, 5ই জানুয়ারি। তো হয়েছিল 5ই মার্চ 1931। 5ই মার্চ 1931 গান্ধী আরোহীন প্যাক্ট হয়েছিল। ঠিক আছে, লর্ড আরোহীন আর গান্ধীজির মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে কী জন্য হয়েছিল চুক্তি? তো আমার যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট হয়েছিল সেই সময়, তো তার জন্য অনেক নেতাকে, মানে আমাদের রেভিলিউশনে যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করেছিল। তো গান্ধীজি আর আরোহীনের চুক্তিতে বলা হয়েছিল তাদেরকে যে যারা বন্দী আছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং গান্ধীজি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা বন্ধ করবে। এছাড়াও ওয়াইএনসি যেটা আছে 1931-এ হয়েছিল, 1-এর আগে হয়েছিল চুক্তিটা। ঠিক আছে, তো সেকেন্ড রাউন্ড টেবিল, দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল 1931-এ, এবং সেই দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যোগদান করবে সেই চুক্তিতেও বলা হয়েছিল। আর যারা বন্দী আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটাও বন্ধ করা হবে। তো গান্ধী আরোহীন চুক্তি কবে হয়েছিল? 5ই মার্চ 1931, দ্বিতীয় গোল টেবিল বৈঠকের আগে। সে পরবর্তী কোশ্চেন, স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু হয়েছিল বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। তো শুরু হয়েছিল, ওকে, স্বতন্ত্র সত্যাগ্রহ হয়েছিল বিনোবা ভাবে প্রথম করেছিল। ঠিক আছে, তো স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু হয়েছিল 17ই অক্টোবর 1940-এ এবং শুরু করেছিল প্রথম শুরু করেছিল বিনোবা ভাবে। ঠিক আছে, বিনোবা ভাবে। আর দ্বিতীয়, এটা তো প্রথম, আর দ্বিতীয় শুরু করেছিল কে? নেহরু, জওহরলাল নেহরু। ঠিক আছে, দ্বিতীয় শুরু করেছিল জওহরলাল নেহরু। তো শুরু হয়েছিল 17ই অক্টোবর 1940। আসছে পরবর্তী, সত্যশোধক সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সত্যশোধক সমাজ 1873, 1874, 75 এবং 76। তো সত্যশোধক সমাজ শুরু হয়েছিল 1875 সালে এবং শুরু করেছিল কে? শুরু করেছিল হচ্ছে জ্যোতিবা ফুলে। সরি, এটা 1875 হবে, 1873, 1875 না, 1873, 24শে সেপ্টেম্বর। ঠিক আছে, সত্যশোধক সমাজ শুরু হয়েছিল 1873, 24শে সেপ্টেম্বর এবং জ্যোতিবা ফুলে করেছিল। জ্যোতিবা ফুলে কোথায় করেছিল? পুনেতে শুরু হয়েছিল সত্যশোধক সমাজ। প্রতিষ্ঠা হয়েছিল 1873 সালে 24শে সেপ্টেম্বর। পরবর্তী, কোন বিপ্লবীকে 17ই আগস্ট 1909 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়? রাসবিহারী বোস, চন্দ্রশেখর আজাদ, মদনলাল ধিংরা, এটা ধিংরা হবে, আর ভগৎ সিং। তো 17ই আগস্ট 1909 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মদনলাল ধিংরাকে। ফাঁসি দেওয়া হয়েছিল মদনলাল ধিংরাকে। কী জন্য দেওয়া হয়েছিল? মদনলাল ধিংরা
কার্জন ওয়াইলিকে মেরেছিল, ঠিক আছে, কার্জন হত্যা করেছিল। কবে করেছিল? 1909 জুলাই করেছিল, জুলাই 1909 করেছিল এবং 17ই আগস্ট 1909 তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং আসছি পরবর্তী কোশ্চেনে। স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল? 1899, 1797, 1897, 1898। তো করেছিল 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল 1 মে। ওকে, 1 মে। আসছে পরবর্তী কোশ্চেন। মুসলিম লীগ প্রথমবার কবে ভারতের মুসলিমদের জন্য আলাদা দেশের কথা বলে? তো মুসলিম লীগ গঠিত হয়েছিল এবং তারপরে অ্যানুয়াল সেশন হতো, প্রত্যেক বছর একটা করে তারা মিটিং রাখতো। তো লাহোর অধিবেশন হয়েছিল 1940-এ, লখনৌ হয়েছিল 1916, মিরাট 1946, ত্রিপুরি 1939। তো লাহোর অধিবেশন 1940-এ মুসলিম লীগের যে অধিবেশন হয়েছিল লাহোর অধিবেশন, সেখানে প্রথম মুসলিম লীগের জন্য মুসলিম লীগ মুসলিমদের জন্য একটা আলাদা দেশের কথা বলে। এবং এখানে এই প্রেসিডেন্ট কে ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে, আলী জিন্নাহ ছিল প্রেসিডেন্ট ওই লাহোর অধিবেশন 1940-এর। আসছি পরবর্তী কোশ্চেন। ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 কে লিখেছেন? লাজপত রায়, জওহরলাল নেহরু, দামোদর চাপেকার, বিডি সাভারকার। তো ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 লিখেছে ভিডি সাভারকার, ভিডি সাভারকার, ঠিক আছে। আর কতই? 1909-এ ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আর কিসে লেখা হয়েছে? মারাঠিতে লেখা হয়েছিল, এটা মারাঠিতে এটা লেখা হয়। আচ্ছা, লালা লাজপত রায়েরও কিছু লেখা আছে ইম্পর্টেন্ট, যদি বলা হয় আনহ্যাপি ইন্ডিয়া, আনহ্যাপি ইন্ডিয়া। আর আরও আছে যেমন দ্য প্রবলেম অফ ন্যাশনাল এডুকেশন, দ্য প্রবলেম অফ ন্যাশনাল এডুকেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা লালা লাজপত রায় লেখা। আর জওহরলাল নেহরুর লেখা কিছু আছে ইম্পর্টেন্ট, যেমন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া। আরও আছে অ্যান অটোবায়োগ্রাফি আছে, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ইম্পর্টেন্ট বুক একটা, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে। আর নেহরুর ওপর, জওহরলাল নেহরুর উপর একটা লেখা বই আছে, নেহরু দ্য ইনভেন্টর অফ ইন্ডিয়া, ওকে, এটা লিখেছে শশী থারুর। জওহরলাল নেহরুর উপরে লেখা নেহরু দ্য ইনভেন্টর অফ ইন্ডিয়া, শশী থারুরের লেখা বই। আসছি পরবর্তী কোশ্চেন। আইএনসি করাচি অধিবেশন বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করাচি অধিবেশন 1931-এর সভাপতি কে ছিল? তো 1931 করাচি অধিবেশনের সভাপতি ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল ছিল 1931 সালের সভাপতি। সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু সভাপতি ছিল কবে? 1925, যে কানপুরে যে সভা হয়েছিল, অধিবেশন হয়েছিল কানপুরে, সেখানকার সভাপতি ছিল। মহাত্মা গান্ধী 1924-এর কোথায় হয়েছিল? বেলগাঁও, বেলগাঁও ওখানে হয়েছিল। সুভাষচন্দ্র বসু দুবার হয়েছিল, একবার 1938 কোথায়? হরিপুরাতে, হরিপুরা। আর একবার হয়েছিল তার পরের বছর 1939 ত্রিপুরীতে, কিন্তু সেখানে তিনি রিজাইন দেন। সুভাষচন্দ্র বসু 1939 ত্রিপুরী সভাপতি হওয়ার পর তিনি রিজাইন দেন সভাপতি থেকে। সরোজিনী নাইডু 1925 সালে কানপুরে ছিল, মহাত্মা গান্ধী 1924-এ বেলগাঁও, আর বল্লভভাই প্যাটেল করাচি অধিবেশন 1931-এর সভাপতি ছিল। পরবর্তী কোশ্চেন। কোন আইনের দ্বারা ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলকে কোনো আদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দেওয়া হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, চার্টার অ্যাক্ট অফ 1852, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ও ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। তো ইংরেজরা যখন ভারত আমাদের করেছিল, চালাচ্ছিল, শাসন করছিল, সেই সময় বিভিন্ন ধরনের আইন জারি করে ভারত আমাদের দেশটিকে চালানোর জন্য। তার মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 খুব গুরুত্বপূর্ণ। তো এই আইনের দ্বারাই ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল যে কোনো অর্ডিন্যান্স বা আদেশ জারি করতে পারে, এই ক্ষমতার কথা বলা হয়েছিল, ঠিক আছে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এর দ্বারা অর্ডিন্যান্স জারি করতে পারে ভারতের গভর্নর জেনারেল, এটা বলা হয়েছিল। আসছে পরবর্তী কোশ্চেন। কোন আইনের দ্বারা ভারতের দ্বৈত শাসনের ব্যবস্থা আরম্ভ করা হয়েছিল? তো কোন আইনের দ্বারা? আবার এই বলেছিলাম অনেক আইন এনেছিল, তার মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, মল্লেমিন্টো রিফর্মস আছে, কাউন্সিল অ্যাক্ট 1992, মন্টেগো চেমসফোর্ড 1919 আছে।
তো দ্বৈত শাসন ব্যবস্থা এনেছিল মন্টেগু চেমসফোর্ড 1919 দ্বারা। ঠিক আছে, 1999 মন্টেগু চেমসফোর্ড দ্বারা। 1919 অনেক কিছু হয়েছিল, সেটা আলাদা আরও ভিডিওতে বলবো। আচ্ছা 26 নম্বর কোশ্চেন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল? কেশবচন্দ্র সেন, বারীন্দ্র ঘোষ, যোগেশ দত্ত, পুলিন বিহারী দাস। তো ঢাকা অনুশীলন সমিতি গঠিত হয়েছিল পুলিন বিহারী দাস গঠিত করেছিল। ঠিক আছে, পুলিন বিহারী দাস কোথায়? ঢাকায় করেছিল, এবং প্রথমে ঢাকাতে শুরু হয়েছিল, তারপরে 500টি শাখা তৈরি হয়েছিল, 500টি ঢাকা অনুশীলন সমিতি গঠিত হয়েছিল। আসছি পরবর্তী কোশ্চেন, সরোজিনী নাইডু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি ছিলেন? একটু আগের কোশ্চেনেই বললাম যে সরোজিনী নাইডু ছিলেন কানপুর অধিবেশন 1925-এ। ঠিক আছে, আর হরিপ্রসাদ তো নেতাজি ছিলেন, নেতাজি। আচ্ছা বোম্বে 1934-এ কে ছিল? রাজেন্দ্র প্রসাদ ছিল, রাজেন্দ্র প্রসাদ সভাপতি ছিল আইএনসির বোম্বে 1934-এর। মাদ্রাস 1927 সালের কে ছিল? এম.এ. আনসারি, এম.এ. আনসারি ছিল আইএনসির সভাপতি মাদ্রাস 1927-এ। তো এগুলো মনে রাখবে। আসছি পরবর্তী কোশ্চেন, 1918 সালে কে আহমেদাবাদ টেক্সটাইল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ট, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্না। তো আহমেদাবাদ টেক্সটাইল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছিল গান্ধীজি, মহাত্মা গান্ধী। ঠিক আছে, আসছি পরবর্তী কোশ্চেন, ক্রিপস মিশন আসার সময় ব্রিটিশের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশনগুলো মিসিং আছে। ক্রিপস মিশন আসার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল, উইনস্টন চার্চিল ছিলেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, চার্চিল প্রধানমন্ত্রী ছিল। ওকে, আসছি পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধান তৈরির জন্য একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার দাবি ব্রিটিশ সরকারের যে নীতি দ্বারা গৃহীত হয়েছিল সেটি কী নামে পরিচিত? মানে একটি নীতির দ্বারা বলা হয়েছিল যে ভারতের সংবিধান তৈরির জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হবে, সেটাকে কী বলা হয়? ক্রিপস মিশন 1942, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, নাকি আগস্ট অফার 1940? ঠিক আছে, তো 1940-তে আগস্ট অফারে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠন কথা বলা হয় ভারতের সংবিধান তৈরির জন্য প্রথমবার। ঠিক আছে, তো এটা অফিসিয়ালি, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি 1935 সালে বলেছিল যে একটা ভারতের সংবিধান গঠন করতে হবে এবং কনস্টিটিউট অ্যাসেম্বলি তার জন্য গঠন করতে হবে। এবং তারপর সি রাজগোপালাচারী 1939-এ আরেকবার যে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠন করার দাবি তোলে, এবং তারপর আগস্ট অফার বলা হয় সেটিকে, আগস্ট অফার 1942, এখানে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠন করার যে অফিসিয়ালি ওটা গ্রহণ করা হয় এবং ভারতের সংবিধান তৈরির জন্য। ওকে, আসছি পরের কোশ্চেন, জাপান যখন 1943 সালে সুভাষচন্দ্র বসুকে আন্দামান ও নিকোবর দ্বীপ হস্তান্তর করে তখন তিনি দ্বীপগুলোর নাম রেখেছিলেন যথাক্রমে শহীদ দ্বীপ, সমাজ দ্বীপ, যথাক্রমে সমাজ শহীদ, স্বরাজ দ্বীপ, শহীদ দ্বীপ বা শহীদ দ্বীপ বা স্বরাজ দ্বীপ। তো এখানে যে আন্দামানের নাম রাখা হয়েছিল শহীদ দ্বীপ। ঠিক আছে, তো নাম রাখা হয়েছিল শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। আসছি পরবর্তী কোশ্চেন, যে সুভাষচন্দ্র বসু কবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সর্বোচ্চ এটা আইএনসি হবে না, এটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হবে, আইএনের সর্বোচ্চ সেনাপতি কবে নিযুক্ত হন? 32, 43, 45 বা 35? তো সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বোচ্চ সভাপতি কমান্ডার চিফ হয় 1943-তে। ঠিক আছে, আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিল কে? রাসবিহারী বোস, রাসবিহারী 1942-তে। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম যে কমান্ডার ইন চিফ ছিল কে? মোহন সিং। ওকে, এটাও ইম্পর্টেন্ট, মোহন সিং ছিল। এবং সুভাষচন্দ্র বসু কবে হয়েছিল? 1943-তে। ঠিক আছে, আচ্ছা আর্মি, ফাদার অফ ন্যাশনাল আর্মি বলা, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলা হয় রাসবিহারী বোসকে। এবার আর্মি, ARMY, আর্মির ফুল ফর্ম কি? অনেক সময় এটি জানা দরকার। আর্মির ফুল ফর্ম হচ্ছে অ্যালার্ট
রেগুলার মোবিলিটি ইয়াং, মোবিলিটি ইয়াং, ঠিক আছে। আর্মির ফুল ফর্ম, এ ফর অ্যালার্ট, আর ফর রেগুলার, এম ফর মোবিলিটি, ওয়াই ফর ইয়াং, ঠিক আছে। তো আসছি পরবর্তী কোশ্চেন। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি কে দিয়েছিলেন? লালা লাজপত রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক। তো সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা আরও ক্লাস নিয়ে আসবো, পার্ট 2 আসবো। এরকম করে আমরা টোটাল 1000টা ইম্পর্টেন্ট কোশ্চেন করব এবং তার সাথে সাথে এক্সপ্লেনও করব। ভিডিওটা যদি পছন্দ হয় তো লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।